আমাদের মাইন্ড যখন সে সিদ্ধান্ত নেয়, যখন সে বাস্তবের সংস্পর্শে আসে, যখন সে বিভিন্ন রকমভাবে বিহেভ করে বাস্তবে, তখন বিভিন্ন পরিস্থিতির মধ্যে সে অনেক কিছুকে কনফিউজ করে ফেলে, একটা জিনিসের সঙ্গে অন্য একটা জিনিসকে গুলিয়ে ফেলে। আজকের ভিডিওতে আমরা ঠিক সেরকমই 7টা ডিফারেন্ট কনফিউশন সম্পর্কে জানবো। যে কনফিউশনগুলো যদি আমরা বুঝতে পারি এবং সেই একটা জিনিসের থেকে অন্য জিনিসকে যদি আমরা কনফিউজ না করে তাকে যদি তাদের মধ্যেকার যে পার্থক্য যদি একটার থেকে যদি আরেকটাকে আমরা আলাদা করতে পারি, তাহলে আমরা অনেক বেটার ডিসিশন নিতে পারবো, আমরা বাস্তবকে আরো অনেক ভালোভাবে বুঝতে পারবো এবং সঠিকভাবে আমরা বাস্তবে বিহেভ করতে পারবো। ওকে, তো সেই 7টা কনফিউশন বা 7টা যে পেয়ার অফ থিংস, মানে 7 জোড়া জিনিসের মধ্যে যে কনফিউশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে কনফিউশন, এগুলো বেশিরভাগ মানুষের জীবনে অনবরত কম অথবা বেশি বারবার করে উঠে আসে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা বারবার এই একই জিনিসকে কনফিউজ করে ফেলি, অথচ সেগুলোকে আমরা একটার থেকে আরেকটার যে পার্থক্য সেটাকে আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। আজকের ভিডিওটা দেখার পর এই 7টা জিনিসের যে পার্থক্য যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের কাছে অনেক অনেক সিচুয়েশন বা অনেক সময় সিদ্ধান্ত নিতে অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে, অনেক কিছু সুস্পষ্ট হয়ে উঠবে। ওকে, তো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে কনফিউশনটা সেটা হলো কি আনসার্টেনটি অ্যান্ড রিস্ক। আনসার্টেনটি মানে হচ্ছে অনিশ্চয়তা, রিস্ক মানে হচ্ছে আমরা জানি সবাই কোনো একটা ঘটনা বা কোনো কাজ বা কোনো বিজনেসের জন্য কতটা আমরা রিস্ক নিচ্ছি। এই দুটো জিনিসকে আমরা কনফিউজ করে ফেলি। আনসার্টেনটি মানে কি, যখন কোনো একটা জিনিস সম্পূর্ণরূপে অনিশ্চিত, আমরা জানিই না সেখানে রিস্ক কত পার্সেন্ট। 10% রিস্ক থাকতে পারে, আবার 100%ও থাকতে পারে, আবার 0% থাকতে পারে, 50% থাকতে পারে, আমরা কিছুই জানি না, কোনো তথ্যই নেই, তখন সেটা হচ্ছে কি আনসার্টেন। আর যখন আমরা এক্স্যাক্টলি জানি যে এখানে 20% রিস্ক আছে বা 90% রিস্ক আছে, তখন সেটা হচ্ছে কি রিস্ক। ওকে, একটা উদাহরণ নিলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ধরা যাক যে কলকাতা শহরে কোনো একটা জায়গাতে আমি একটা রেস্টুরেন্ট তৈরি করব এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সেই রেস্টুরেন্টে চাইনিজ খাবার রাখবো, সেখানে 20 জন এমপ্লয়িজ থাকবে, সেই রেস্টুরেন্টটাকে মানে তার মার্কেটিং করানোর জন্য, অ্যাডভার্টাইজিং এর জন্য আমি এত টাকা খরচ করব এবং অমুক অমুক জায়গাতে আমি অ্যাডভার্টাইজিং দেবো, সোশ্যাল মিডিয়াতে দেবো, বিভিন্ন জায়গায় হোর্ডিং ব্যানার টাঙাবো, ইত্যাদি ইত্যাদি, আমি সবকিছু ঠিক করলাম। এবারে এই যে রেস্টুরেন্ট আমি করব, আমি কি খাবার দেব, কতজন এমপ্লয়িজ থাকবে, কিভাবে আমি তার অ্যাডভার্টাইজিং করব, কতটা পরিমাণ জায়গা লাগবে, সেই জায়গাটা কিনতে কত টাকা খরচ হবে, এই সব কিছু আমি ঠিক করলাম। এবার আদেও কি এই সব কিছু করার পর রেস্টুরেন্টটা সাকসেসফুল হবে না হবে না, সেটা আমরা কি জানি? জানি না। এটা হলো কি আনসার্টেনটি, সম্পূর্ণরূপে অনিশ্চিত, হতেও পারে নাও হতে পারে। আদেও কি সেখান থেকে আমার এই বিজনেসটা করে কোনো প্রফিট আসবে? আসতেও পারে নাও আসতে পারে, এটা হচ্ছে কি আনসার্টেনটি। অন্যদিকে যদি আমরা দেখি যে এবারে আমি ঠিক করলাম কি আমি তো এই এই জিনিসগুলো করব, 20 জন এমপ্লয়িজ, চাইনিজ খাবার, একটা রেস্টুরেন্ট অমুক জায়গাতে, ইত্যাদি ইত্যাদি। এবার আমি ভাবছি যে লাস্ট 10 বছরে এই এরিয়াতে বা এই লোকালিটিতে কতগুলো রেস্টুরেন্ট তৈরি হয়েছে আর কতগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়েছে সেটা আমি চেক করছি। দেখা গেল যতগুলো রেস্টুরেন্ট তৈরি হয়েছে তার মধ্যে বেশিরভাগ সব বন্ধ হয়ে গেছে, 20টা হয়তো তৈরি হচ্ছে, তার মধ্যে দেখা গেল 17টা বন্ধ হয়ে গেছে, 3টে চলছে। ওকে, তাহলে কি সাকসেস রেট কত, এবং এই এরিয়ার লোকজনেরা কত ঘন ঘন রেস্টুরেন্টে খাবার খেতে আসে, কত টাকা প্রফিট জেনারেট করে, বা ম্যাক্সিমাম কত এই এরিয়া থেকে প্রফিট জেনারেট হওয়া সম্ভব। অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে তারাও কি চাইনিজ খাবার বিক্রি করছে নাকি তারা অন্য খাবার বিক্রি করছে, তারা কত টাকা অ্যাডভার্টাইজিংয়ে খরচ করছে, তাদের রেস্টুরেন্টে এমপ্লয়িজ নাম্বার কত, আর যে সমস্ত রেস্টুরেন্টগুলো সাকসেসফুল হয়নি, ফেল হয়ে গেছে, তারা কতদিন চালিয়েছিল, তাদের কত টাকা লস হয়েছে, ইত্যাদি ইত্যাদি যখন আমি হিসেব করে নিলাম, তাহলে বাইরের জগতে বাস্তবটা কিভাবে চলে, যে 17 জন বা 15 জন যারা আর কি ব্যর্থ হয়েছে ওই বিজনেসে, তারাও কিন্তু সবাই যখন শুরু করেছিল ভেবেছিল যে আমি সফল হব, কিন্তু তারা হয়নি। তাহলে যদি 20 জনের মধ্যে 15 জন যদি ব্যর্থ হয়ে যায়, 5টা রেস্টুরেন্ট যদি এখন চলে, তাহলে সেখান থেকে আমি একটা বেস রেট পাচ্ছি। ওকে, সেখান থেকে আমি তুলনা করে বলতে পারি আমার রেস্টুরেন্টটা সফল হওয়ার চান্স কত পার্সেন্ট। দেখা গেল 10% চান্স ধরে নেওয়া যায়। ওকে, তো তাহলে আমি বলতে পারছি কি আমার এখানে রিস্ক কত, 90% রিস্ক আছে। তখন আমি জিনিসটার আনসার্টেন না, তখন সেটা রিস্ক। রিস্ক আর আনসার্টেনটি দুটোর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আনসার্টেনটি মানে আমরা জানি না, রিস্ক মানে সেটা কম হোক বা বেশি হোক আমাদের কাছে সেই তথ্যগুলো আছে, সেটাকে আমরা খুঁজে বার করতে পারছি বাস্তব থেকে। ওকে, তো আমরা যেন দুটো জিনিসের মধ্যে কখনো কনফিউজ না করে ফেলি, গুলিয়ে না ফেলি। যে জিনিসটা আজকে আনসার্টেন সেটা কালকে বিভিন্ন তথ্য জোগাড় করার মাধ্যমে, অনেক কিছু হিসাব নিকাশ করার মাধ্যমে আমরা সেটাকে একটা তার রিস্ক কতটা সেটা আমরা জানতে পারি। ওকে, এবারে আমরা চলে আসবো কি আমাদের দ্বিতীয় যে কনফিউশন, সেটা কি নলেজ আর ফ্যান্টাসি অথবা নলেজ অ্যান্ড ইমাজিনেশন, জ্ঞানের সাথে কল্পনার যে পার্থক্য।
সাধারণত আমরা এই জিনিসটা বুঝতে পারি না। আমরা যখন কোনো কিছুকে কল্পনা করি তখন আমরা মনে করি কি সেটা জ্ঞান, কিন্তু আদৌ সেটা জ্ঞান নয়। জ্ঞানের সাথে কল্পনার পার্থক্য কি? জ্ঞান হচ্ছে যেটা দীর্ঘ সময় জুড়ে আসে, অনেক ডিসিপ্লিনের পরে আসে, অনেক অনেক দিন ধরে কোনো একটা জিনিস নিয়ে স্ট্রাগল করার পরে আমরা কোনো জ্ঞান পাই। জ্ঞানের জন্য অনেক পরিশ্রম করার দরকার হয়, জ্ঞান তাৎক্ষণিক নয়, সময় লাগে জ্ঞান পেতে, এবং কোনো জিনিস জানতে বা বুঝতে সেটার জন্য আমাদের রিজনিং এর দরকার হয়, এভিডেন্সের দরকার হয়, এক্সপেরিমেন্টের দরকার হয়। ওকে, কিন্তু যে কল্পনা সেটা হচ্ছে কি তাৎক্ষণিক, ইমিডিয়েটলি আমরা কোনো জিনিসকে কল্পনা করে নিতে পারি। কল্পনা আরো একটা কি, এটা আমাদের ডিজায়ারের সাথে কানেক্টেড। আমার যেটা ইচ্ছা, আমার যেটা চাহিদা, যেটা আমি চাই যে হোক বাস্তবে, বাস্তবটা হয়তো তেমন নাও হতে পারে, তো সেই চাহিদা থেকে কল্পনার তৈরি হয়। সেটা থেকে আমরা বিভিন্ন জিনিস বিশ্বাস করতে শুরু করি। অমুক পার্টি ভোটে জিতবে, অমুক গড বেশি ভালো, ওই ঠাকুরের পুজো করলে আমাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এগুলো হচ্ছে কি কল্পনা, আমরা আগে থেকে কোনো কিছুই বলতে পারি না। বাস্তব বা নলেজ কি? নলেজ হচ্ছে রিজনিং, কারণের দ্বারা চলে নলেজ। নলেজ হচ্ছে এক্সপেরিমেন্টের দ্বারা চলে, এভিডেন্সের দ্বারা চলে। ওকে, এবং এটা অনেক কস্টলি, অনেক পরিশ্রমের মাধ্যমে নলেজ আসে। এবং আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস, নলেজকে আমরা কখনো পাল্টাতে পারি না। নলেজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ হিউম্যান মাইন্ড, অর্থাৎ আমাদের মনের অস্তিত্ব, আমাদের মনের চিন্তা ভাবনা, তার অস্তিত্ব বা তার প্রভাব ছাড়াই নলেজের নিজস্ব একটা অস্তিত্ব আছে। ওকে, একটা উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো। ধরো যাক গ্র্যাভিটেশনাল ল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। আইজ্যাক নিউটন যখন গ্র্যাভিটি আবিষ্কার করে, তার অনেক বছর আগে, তার আগে পৃথিবীতে গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল, মাধ্যাকর্ষণ শক্তি ছিল। যখন তিনি আবিষ্কার করছেন তখনও ছিল, এবং আবিষ্কার করার পরে আজকের দিনেও সেটা আছে। কিন্তু আমরা যখন এটা জানতে পারলাম যে গ্র্যাভিটি বলে একটা জিনিস হয়, আইজ্যাক নিউটনের সেটা উনি যখন আবিষ্কার করলেন, তারপরে কিন্তু সেই নলেজটা বা সেই জ্ঞানটাকে, সেই জিনিসটা জানার মাধ্যমে আমরা কিন্তু সেই গ্র্যাভিটেশনাল লটাকে পাল্টে ফেলতে পারিনি। সেটা আজকের দিনেও আছে। তাহলে আমরা কি পাল্টে ফেলেছি? নিজেদেরকে। আগে আমরা হচ্ছে কোনো এয়ারপ্লেন ছিল না, বা পৃথিবীর একটা কর্নার থেকে একটা অন্য কর্নারে আমরা হচ্ছে ফ্লাইটের মাধ্যমে চলে যেতে পারতাম না। আগে স্যাটেলাইট ছিল না। এখন যখন আমরা জানি গ্র্যাভিটেশনাল ল আছে, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলোকে তৈরি করতে পেরেছি। তো সেই যে রুল বা সেই যে ল বা সেই যে প্রিন্সিপালটা প্রকৃতির, যেটা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞানটা অর্জন করার ফলে সেই প্রিন্সিপালটাকে আমরা ভেঙে ফেলতে পারিনি, কিন্তু তার এগেনস্টে আমরা নিজেকে ভেঙে ফেলতে পেরেছি। নিজেকে অন্যরকমভাবে এমনভাবে তৈরি করেছি যে আমরা বিভিন্ন রকমের ফ্লাইটস বা এয়ারপ্লেনস হোক না কেন, বা হচ্ছে অ্যারোপ্লেনস, বা হচ্ছে যত স্পেসশিপ হোক না কেন, বা সেটা স্যাটেলাইট হোক না কেন, সেগুলোকে আমরা তৈরি করতে পেরেছি। ওকে, যাতে করে আমরা সেই প্রিন্সিপালটার বিয়ন্ডে, তার ঊর্ধ্বে চলে যেতে পারি, কিন্তু সেটাকে আমরা কখনোই ভাঙতে পারি না। তো নলেজ হচ্ছে কি, আমরা সেটাকে আবিষ্কার করছি বা না করছি, তার অস্তিত্ব ছাড়াই সেই নলেজটা, জিনিসটার অস্তিত্ব আছে। কিন্তু ফ্যান্টাসি বা ইমাজিনেশন বা কল্পনা এমনটা নয়। আমরা সবাই মিলে যদি কোনো একটা জিনিসকে সঠিক বলে মনে করি, তখন সেটা সঠিক হয়ে যায়। ওকে, তো সেটা হচ্ছে কি কল্পনা। সেটা আদৌ আমাদের মনের অস্তিত্বর উপরে নির্ভরশীল। সেই কল্পনা জিনিসটা, মন আছে বলে কল্পনা আছে, মন আছে বলে ফ্যান্টাসি আছে, কিন্তু নলেজ এমন নয়। আমরা আবিষ্কার করার জন্য নলেজ অপেক্ষা করছে এমনটা নয়। আমরা আবিষ্কার করলেও সেটা আছে, না করলেও সেটা আছে। ওকে, এবং ফ্যান্টাসি অনেক তাৎক্ষণিক, হঠাৎ করে আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে, কিন্তু যেটা নলেজ সেটা তাৎক্ষণিক নয়, ওটা সময় লাগে, অনেক রকমের প্রমাণ, অনেক রকমের এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে সেটাকে আমাদের আবিষ্কার করতে হয়। এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই ফ্যান্টাসি বা এই কল্পনার সাথে এই যে জ্ঞান, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি আমার মনের মধ্যে অনেক রকমের কল্পনা আছে, অনেক রকমের কামনা বাসনা, বিভিন্ন রকমের ফ্যান্টাসিস, ডে ড্রিমিং চলতে থাকে, সেই যতটা পরিমাণ কল্পনাকে আমি ত্যাগ করতে পারবো, বর্জন করতে পারবো, সেই ত্যাগ করা বা বর্জন করা কল্পনার যে জায়গাটা, সেই যে শূন্য স্থানটা, সেখানে জ্ঞান এসে তৈরি হবে বা আবিষ্কার হবে সেখানে। ওকে, যদি আমি যার মধ্যে অ্যাকচুয়ালি অনেক বেশি কল্পনা আছে, তার মধ্যে জ্ঞান অনেক কম, যার মধ্যে জ্ঞান বেশি, তার মধ্যে কল্পনার পরিমাণ অনেক কম। ওকে, দুটোর মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি অনেক অনেক বেশি কল্পনা থাকে আমাদের মধ্যে, তাহলে আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারবো না। দুটোর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। এবার এখানে মনে রাখতে হবে, আমি যখন কল্পনা বা যখন আমি ফ্যান্টাসির কথা বলছি, এখানে কিন্তু আমি মিথোলজিক্যাল স্টোরি বা সিম্বলস বা সিঙ্ক্রোনিসিটি এগুলোর কথা বলছি না। সেগুলো একটা ডিফারেন্ট জিনিস। সেগুলো আমরা যেন নর্মাল যে কল্পনা আমরা করতে থাকি তার সঙ্গে যেন গুলিয়ে না ফেলি। ওকে, এবার এখানে কোনো মানুষের মনে কতটা পরিমাণে কল্পনা আছে, কতটা পরিমাণে জ্ঞান আছে, এই জিনিসটার উপরে নির্ভর করে যে সে জীবনে কতটা সফল হতে পারবে, কতটা সাকসেসফুল হতে পারবে। এবং এই কল্পনা এবং জ্ঞানের যে পরিমাণ এবং তাদের মধ্যেকার সম্পর্ক, তার উপরে নির্ভর করে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে 3 ভাগে ভাগ করতে পারি। সবার প্রথম সেই সমস্ত মানুষ
যাদেরকে আমরা বলতে পারি কি ব্লাইন্ডার্স অথবা ব্লাইন্ড, যারা হচ্ছে অন্ধ, অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা জানে না তারা জীবনে ঠিক কি পেতে চায় এবং জীবনে কি কি পাওয়া সম্ভব, কি কি অ্যাচিভ করা পসিবল। তারা নিজের যে মনের অত্যন্ত গভীর যে চাহিদা সেগুলোর প্রতি তারা অন্ধ হয়ে আছে। তারা কি তাদের মাথার মধ্যে বাইরে থেকে যেটা আসছে, অর্থাৎ বাবা মা বলেছে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে, অথবা কোথাও আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম অথবা অন্য কিছু দেখলাম, বা অন্য বন্ধুরা কি করছে, দাদা দিদিরা কি করছে, সেগুলো বাইরের থেকে আমাদের মনের ভিতরে যাচ্ছে এবং সেই ইচ্ছা বা সেই ডিজায়ার বা সেই জিনিসগুলোকে আমরা অ্যাম্বিশন আকারে ভেবে নিচ্ছি এবং অনেক বছর ধরে সেটাকে চেষ্টা করছি, তারপর ব্যর্থ হচ্ছি বা সফল হচ্ছি, তারপরে মনে হচ্ছে আমার জীবনটা কেন বিষাদময় হয়ে উঠলো। কারণ কখনো আমরা ভেতরে তাকিয়ে দেখিনি যে প্রকৃত অর্থে আমরা জীবনে ঠিক কী করতে চাই। এদেরকে আমরা কি বলছি, ব্লাইন্ড। অর্থাৎ সেই সমস্ত মানুষ তারা প্রকৃত অর্থে নিজের সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে না, নিজেকে বোঝার চেষ্টা করে না এবং নিজের সাথে বাস্তবের যে সম্পর্ক সেটাকে বোঝার চেষ্টা করে না। ওকে, এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির মানুষ। দ্বিতীয় যে ক্যাটাগরির মানুষ তাদেরকে আমরা বলতে পারি কি, সেই সমস্ত মানুষ যাদেরকে আমরা বলতে পারি কি প্যাসিভ। অর্থাৎ তারা এটা জানে যে আমি জীবনে কি পেতে চাই, আমি এই এত পরিমাণ টাকা রোজগার করতে চাই বা অমুক চাকরিটা করতে চাই, এটা খুব সম্মানজনক, বা আমি একটা বিজনেস করতে চাই, হোয়াট এভার। কিন্তু তারা অনেক প্যাসিভ, তারা সেটার জন্য চেষ্টা করে না, তাদের কাছে কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো প্ল্যান নেই, তাদের কাছে কোনো সিস্টেম নেই, কোনো মডেলস নেই, মেথডস নেই, কোনো টুলস নেই। তারা কোথা থেকে শুরু করতে হবে তারা সেটা জানে না, অথবা হয়তো জানে কিন্তু অলস হয়ে পড়ে আছে, তারা স্টার্ট করছে না। তাদের মধ্যে কোনো রকমের ইন্টারনাল ইন্সপিরেশন নেই বা সেলফ মোটিভেশন নেই, নিজেকে নিজে অনবরত মোটিভেট করতে পারার যে ক্যাপাসিটি সেটা নেই। এদেরকে আমরা বলছি কি প্যাসিভ। আর থার্ড, সেই সমস্ত মানুষ যাদেরকে আমরা বলতে পারি কি স্ট্রাগলার্স। তারা এটা জানে তারা জীবনে ঠিক কী পেতে চায় এবং তারা সেটার জন্য চেষ্টা করছে, তারা তো সেটাকে শুরু করেছে কিন্তু চেষ্টা করছে, কিন্তু বারবার তারা ব্যর্থ হচ্ছে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না তারা সেই চেষ্টাটাকে সঠিকভাবে কিভাবে করতে পারে, তারা তাদের সমস্ত এনার্জিটাকে কিভাবে তাদের সেই উদ্দেশ্যের একটা অভিমুখে চ্যানেলিং করতে পারে, তারা সেটা বুঝতে পারছে না, তাদের কাছে প্রপার গাইডেন্স নেই। তো পৃথিবীর বেশিরভাগ মানুষ এই তিনটের মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে। যদি তুমি এই তিনটের কোনো ক্যাটাগরিতে না পড়তে চাও এবং জীবনে সফল হতে চাও, তাহলে তোমার জন্য একটা সুখবর আছে। আমরা ইউটোপিয়া বাংলা থেকে একটা নতুন কোর্স লঞ্চ করেছি যার নাম হলো দ্য পারপাসফুল লিভিং। পারপাসফুল লিভিং প্রোগ্রামের মধ্যে আমরা আলোচনা করেছি তিনটে বিষয় নিয়ে। এক, কিভাবে আমরা আমাদের জীবনের পারপাসটাকে খুঁজে পাবো। দুই, কিভাবে আমরা এমন একটা সিস্টেম অফ লাইফ ডেভেলপ করতে পারি যেটা অনবরত সেই পারপাসের অভিমুখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমাকে সার্ভ করবে। নতুন অভ্যাস কিভাবে তৈরি করতে হয়, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে সঠিক ডিসিশন নিতে হয় বিভিন্ন সিচুয়েশনের মধ্যে। এবং তিন, মেন্টাল মডেল, অর্থাৎ আমাদের মনকে আমরা অনেক বেশি রেজিলিয়েন্ট কিভাবে বানাতে পারবো, অনেক বেশি পাওয়ারফুল কি করে তৈরি করতে পারবো, কিভাবে আমরা অনেক ডিপ কনসেন্ট্রেশন করতে পারি, কিভাবে আমরা আমাদের বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি, কিভাবে থিঙ্কিং করতে হয়, থটসের প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়, ইত্যাদি ইত্যাদি। সেগুলো সম্পর্কে আমরা জানবো থার্ড পার্টে। ফার্স্ট পার্টে পারপাস, সেকেন্ড পার্টে সিস্টেম অফ লাইফ এবং থার্ড পার্টে আমরা জানবো কি মেন্টাল মডেল। যখন এই তিনটে জিনিস একই সরল রেখায় থাকবে তখন তুমি জীবনে ধীরে ধীরে অনেক সফলতার দিকে এগিয়ে যাবে, তখন তুমি আস্তে আস্তে ওই তিনটে ক্যাটাগরির মানুষের থেকে বেরিয়ে আসবে। ওকে, তো যদি তুমি এই বিষয়ে অনেক বেশি ইন্টারেস্টেড থাকো, যদি তুমিও জীবনে সফল হতে চাও, অনেক উন্নতি করতে চাও এবং একটা শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবন তুমি অ্যাচিভ করতে চাও, তাহলে তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এখানে তুমি যোগাযোগ করে এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো, অথবা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করে এই কোর্সে যুক্ত হতে পারো। ওকে, এবারে আমরা চলে আসবো আমাদের আজকের ভিডিওর 3 নাম্বার পয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে একটা কনফিউশন যেটা ফ্যাক্টস আর ট্রুথের মধ্যে। আমরা আমাদের জীবনে ফ্যাক্টস আর ট্রুথের মধ্যে অনেক বেশি কনফিউশন আজকের দিনে বেড়ে গেছে। আগেকার দিনেও, অর্থাৎ আজ থেকে 50-60 বছর আগেও আমরা ফ্যাক্টস আর ট্রুথকে কনফিউজ করতাম, কিন্তু সেটা অনেক কম পরিমাণে ছিল। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কারণে ফ্যাক্টস আর ট্রুথের মধ্যে যে কনফিউশন সেটা অনেক অনেক পরিমাণে বেড়ে গেছে। সবার প্রথমে বুঝতে হবে দুটোর মধ্যে পার্থক্য কি। ফ্যাক্টস মানে কি? একটা কোনো জিনিস যেটা সঠিক, যেটা একটা ট্রুথ টাইপের, কিন্তু এটা ছোট স্তরে। যেমন মাউন্ট এভারেস্টের হাইট কত, বা দিল্লির থেকে কলকাতার দূরত্ব কত, অথবা আমাদের হাতে 5টা আঙুল থাকে, এগুলো হচ্ছে কি ফ্যাক্টস। কিন্তু ট্রুথ মানে কি? ট্রুথ হচ্ছে কি কোনো একটা বা দুটো ফ্যাক্টসের মাধ্যমে আমরা কোনো ট্রুথে পৌঁছাতে পারি না। যখন অনেকগুলো ফ্যাক্টস, তাদের মধ্যেকার যে আপেক্ষিক সম্পর্ক, একটা ফ্যাক্টের সঙ্গে অন্য একটা ফ্যাক্ট মিলে কিভাবে একটা মডেল বা একটা বাস্তবের একটা স্তর তৈরি করছে, সেটাকে দেখে আমরা কোনো একটা ট্রুথে পৌঁছাতে পারি। একটা ফ্যাক্ট আর একটা ফ্যাক্ট আর একটা ফ্যাক্ট, সেগুলোর মধ্যেকার একটা সম্পর্ক, একটা নেক্সাসের মতো বা মাকড়সার জালের মতো, যেখানে অনেকগুলো ফ্যাক্টস একটার সাথে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে আছে। যখন সেই সমস্ত ফ্যাক্টসগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি, এটা যথেষ্ট পরিমাণ ফ্যাক্টসকে, অনেক অনেক সংখ্যক ফ্যাক্টসকে, তখন তার যে সেই সমস্ত যে সেই নেক্সাসটা অনেকগুলো ফ্যাক্টসে, তার যে নির্যাস,
সেই সমস্ত ফ্যাক্টসগুলোকে দেখে তার মধ্যেকার অন্তর্নিহিত যে সত্তাটা যখন সেটাকে আমরা বুঝতে পারি, তখন সেটাকে আমরা বলি কি ট্রুথ। যদি আমার কাছে যদি একটা, দুটো বা তিনটে ফ্যাক্টস থাকে, তাহলে আমি কখনো ট্রুথে পৌঁছাতে পারবো না। আমার অনেক অনেক ফ্যাক্টস দরকার, তবেই আমি সেই ফ্যাক্টসগুলোর মধ্যে দিয়ে ট্রুথে পৌঁছাতে পারবো। ওকে, এবারে এখানে আরো একটা জিনিস বুঝতে হবে, আজকের দিনে ফ্যাক্টসের সাথে আরেকটা নতুন জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি ফেক ফ্যাক্টস। যেমন আমরা ফেক নিউজ দেখি, তো অনেক ভুল তথ্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের মিডিয়া হাউস থেকে শুরু করে সব জায়গাতে স্প্রেড করা হচ্ছে, যার ফলে একটা আসল হিরে একটা নকল হিরে, মানে একটা যেটা ফ্যাক্ট সত্যি সত্যি, আর যেটা হচ্ছে সেই ফ্যাক্টের মতো দেখতে জিনিস, যেটা আদতে বাস্তব নয়, যেটা সত্যি নয়, দুটো পাশাপাশি রাখা আছে। এবং একটা ক্যাপিটালিস্ট প্রোডাক্টের মতো, যেমন আজকের সমাজে আমরা ফ্যাশন ডিজাইনিং করি, আমরা মেকআপের বিভিন্ন প্রোডাক্ট, গাড়ি বাড়ি বিল্ডিং থেকে শুরু করে কস্টলি কার্স বা ঘড়ি ইত্যাদি আমরা পেয়ে যাই, ঠিক তেমনই যে ফেক ফ্যাক্ট সেটাকে একটা ক্যাপিটালিস্ট কমোডিটির মতো প্রডিউস করা হচ্ছে অনবরত। টাকা দিয়ে, রিসোর্স দিয়ে অনেকগুলো মানুষকে একটা জায়গায় বসিয়ে তাদেরকে কাজে লাগিয়ে নকল ফ্যাক্টস তৈরি করা হচ্ছে, যাতে করে প্রকৃত যে ফ্যাক্টস আর যে নকল ফ্যাক্টস এই সব কিছু একসাথে মিলেমিশেটা যেন নয়েজ তৈরি হয়, যার ফলে তুমি বা আমি যেন আমরা জানতে না পারি প্রকৃত ফ্যাক্টস কোনটা। যদি আমরা ফ্যাক্টস জানতে না পারি, তাহলে আমরা কখনো ট্রুথে পৌঁছাতে পারবো না, আমরা মিসগাইডেড হব, আমরা ভুল পথে চলে যাব। এটা হচ্ছে পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি এই জিনিসটা করার চেষ্টা চলছে খুবই তীব্রভাবে। ওকে, তো যার ফলে আমরা যেন ফ্যাক্টসের সাথে নকল ফ্যাক্টসকে কখনোই মানে গুলিয়ে না ফেলি। এবার যেহেতু পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে আজকের দিনে, সেই জন্য যখন কেউ একজন কোনো একটা বা দুটো ফ্যাক্টসের কথা বলে, কেউ যখন ফ্যাক্ট চেক করছে সোশ্যাল মিডিয়াতে, তখন আমরা মনে করি বাহ এই ছেলেটা তো খুব ভালো বা এই মেয়েটা তো খুব ভালো, এই ফ্যাক্ট চেকস করছে, এই সব কিছু বলে দিচ্ছে, এটা সত্যি, এই নিউজটা ভুল, ইত্যাদি ইত্যাদি। তখন আমাদেরকে মনে রাখতে হবে দিস আর জাস্ট ফ্যাক্টস। ফ্যাক্টস হচ্ছে কি নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। অর্থাৎ এই যে ফ্যাক্টসগুলো যখন আমরা জানছি কোনটা সত্যি, সেই নকলের সাথে আসলটাকে পার্থক্যটা আমরা বুঝতে পারছি, তখন এটা মনে রাখতে হবে এই ফ্যাক্টসগুলো প্রয়োজনীয়, কিন্তু এটা যথেষ্ট নয়। এই ফ্যাক্টসগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে ট্রুথ পর্যন্ত পৌঁছাতে হবে। একটা, দুটো বা পাঁচটা ফ্যাক্ট চেক করে নিলাম তাহলে আমি ট্রুথে পৌঁছে গেলাম, এমনটা নয়। আমাদেরকে অনেক অনেক ফ্যাক্টসের মধ্যে দিয়ে আমরা ট্রুথে পৌঁছাতে পারি, সেটা পলিটিক্যাল হোক, ইকোনমিক হোক, কালচারাল হোক, বা অন্য কোনো মানে আমাদের সোসাইটি বা সিভিলাইজেশনের অন্য কোনো একটা অ্যাসপেক্ট হোক না কেন। ওকে, তো আমাদেরকে তো প্রথমে ফ্যাক্টসের লেভেলে সঠিক হতে হবে, তারপর কি অনেক অনেক ফ্যাক্টস কালেক্ট করে তারপর আমাদেরকে ট্রুথে পৌঁছাতে হবে। তো আমরা ফ্যাক্টসে যেন থেমে না যায় যে আচ্ছা আমি তো একটা স্টেপ ক্রস করে ফেলেছি, তারপরে আরো একটা স্টেপ আছে, সেটা হচ্ছে কি ট্রুথ। ওকে, এবারে আমরা চলে আসবো আমাদের 4 নম্বর যে কনফিউশন, সেটা কি ইমপ্রেশন অ্যান্ড ইনসাইট। এই যে কনফিউশনটা ইমপ্রেশন আর ইনসাইডের মধ্যে, এটা অত্যন্ত জটিল একটা কনফিউশন। এটা বোঝানোটা বা বোঝা অনেক কঠিন এই জিনিসটা, কারণ ফ্যাক্টস, ট্রুথ বা আনসার্টেনটি বা রিস্ক এগুলো অনেক অবজেক্টিভ। ওকে, অনেকটাই আমরা সেটাকে বুঝতে পারি, কিন্তু ইমপ্রেশন আর ইনসাইটস একটু ডিফিকাল্ট। ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে হচ্ছে যেটা বাইরের থেকে আমাদের মনের ভিতরে একটা প্রভাব বিস্তার করছে, সেটা হচ্ছে কি ইমপ্রেশন। আমার মন এখানে আছে, মনে আমরা চিন্তা করছি, অনেক আবেগ আছে, অনেক স্মৃতি আছে ইত্যাদি, সেগুলোর মধ্যে আমি অপারেট করছি, বিভিন্ন থটস চলছে, প্যাটার্নস চলছে। এবার আমি চোখে কিছু দেখলাম, কানে কিছু শুনলাম, যেটা বাইরে থেকে আমার মনের মধ্যে একটা ইমপ্রেশন, একটা ছাপ তৈরি করলো, সেটা হচ্ছে কি ইমপ্রেশন। দেখা গেল আমাদের সামনে ঐশ্বর্য রায় চলে এলো, খুব সুন্দর দেখতে, খুব ভালো ড্রেস পরে আছে, খুব একটা সুন্দর ফ্র্যাগেন্স তৈরি হচ্ছে, তো মাইন্ডে কি একটা ইমপ্রেশন পড়ছে। ওকে, এবার যদি আমরা ভাবি কি ইনসাইটস পাওয়া মানে কি, ইনসাইটস মানে হচ্ছে কি বাইরের থেকে আমাদের মনে কোনো প্রভাব পড়ছে এমনটা নয়, বরঞ্চ মনের অনেক গভীর স্তর থেকে কোনো একটা জিনিস আমাদের মনের মধ্যে উঠে আসছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মনের গভীর স্তরের কোনো একটা সত্যকে, যেটা অনেক আগে থেকেই আমাদের মনের মধ্যে ছিল, সেটাকে আমরা বলছি কি ইনসাইটস পাওয়া। এটা কিছুটা এইরকম, ধরা যাক কোনো একদিন ঝড় জল বৃষ্টির রাত্রের বেলা হয়তো আমরা জানালার ধারে দাঁড়িয়ে আছি, এবার সেই জানালা দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাইরে চারিদিকটা অনেক অন্ধকার, ঘন কালো অন্ধকার, কিন্তু যখন ঝড় বৃষ্টি হচ্ছে তখন হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠলো, একটা থান্ডার বোল্ট হলো আকাশে, যার ফলে কয়েক মুহূর্তের জন্য, 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য হঠাৎ করে চারিদিকটা আলোয় আলোকিত হয়ে গেল। আর সেই কয়েক ঝলক আলোর মধ্যে আমরা দেখে নিলাম জানালা দিয়ে সেই বাইরের জগৎটা অ্যাকচুয়ালি কেমন। আমরা কয়েক মুহূর্তের জন্য কোথায় গাছপালা আছে, কোথায় হয়তো সেই জানালার বাইরে কোথাও বিল্ডিং আছে, কোথাও হয়তো রাস্তা আছে, কোথাও হয়তো কোনো জলাশয় আছে, ওকে, সেটা আমরা দেখে নিচ্ছি। এমন হয় না? তো ঠিক একই রকম অনুভূতি আমাদের মনের মধ্যে হয়। মনের কোনো একটা গভীর স্তর থেকে কোনো একটা জিনিস কয়েক মুহূর্তের জন্য উঠে এসে আবার মনের মধ্যে মিলিয়ে গেল, সেটাকে যখন আমরা দেখে ফেলতে পারি তখন হচ্ছে সেটা কি ইনসাইট পাওয়া, কোনো একটা ট্রুথ, কোনো একটা বাস্তবতা, সেটাকে আমরা দেখে নিলাম এক মুহূর্তের জন্য। যখনই আমরা সেটাকে দেখে ফেলি তখন আমাদের মনটা একটু বিবর্তিত হয়ে যায়,
যেমন এভলিউশন কি হয়, অনেক দীর্ঘকাল ধরে হতে থাকে। হয়তো 30,000 বছর, 10,000 বছর, 50, এগুলো অনেক কম সময় এভলিউশনের মানে পিরিয়ডের রেসপেক্টে। 100 মানে 1 লক্ষ বছর, ওকে, বা 50,000 বছর, তার মধ্যে দিয়ে একটা স্পিসিস ইভলভ করতে থাকে। এর থেকে তাড়াতাড়ি একটা চেঞ্জ হয়, সেটাকে আমাদের বলি রেভলিউশন। অর্থাৎ যখন কোনো একটা সমাজ বা কোনো একটা জাতি বা গোষ্ঠী, তাদের সমাজে অনেক দীর্ঘদিন ধরে হয়তো কোনো একটা খারাপ জিনিস ঘটে চলেছে, তারপর তারা সবাই একদিন জেগে উঠলো, কোনো আন্দোলন করলো, সবাই মিলে কোনো একটা জিনিসকে পরিবর্তন করলো, যেটা হয়তো তারাই কোনো এক কালে তৈরি করেছিল, সেটাকে পাল্টে দিল, ভেঙে ফেললো। তখন সমাজটা একটা অন্য অভিমুখে চলে গেল, তখন সেটাকে আমরা বলি কি রেভলিউশন, ওকে, যেটা সাধারণত রাজনীতিতে হয়ে থাকে। এর থেকেও সূক্ষ্ম স্তরে আরেকটা বিবর্তন হয়, সেটা কি, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে একটা ইনসাইট পাওয়া। যখন আমরা কোনো একটা ইনসাইট পাই, আমাদের মন বা আমাদের চেতনাটা একটু সামান্য একটু বিবর্তিত হয়ে যায়, একটু ম্যাচিওর হয়ে উঠি আমরা হালকা একটু। এরকম যখন ইনসাইটস আমরা পেতে থাকি, প্রত্যেক দিন যদি আমরা একটা ইনসাইটস পেতে থাকি বা মাল্টিপল ইনসাইটস পেতে থাকি, তখন আমরা অনেক ধীরে ধীরে অনেক বেশি ফাস্ট আমাদের মাইন্ড ইভলভ করতে থাকে, অনেক বেশি কিছু আমরা জগৎ সম্পর্কে বুঝতে পারি, নিজের সম্পর্কে বুঝতে পারি, অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারি, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। এবং আমাদের সেই ইনসাইট বা আমরা যে বিবর্তিত হচ্ছি, সেই আমাদের বিবর্তনের আলোতে আমাদের আশেপাশের মানুষজনদেরও অনেক রকমের উপকার হয়, অনেক রকমের হেল্প হয় তাদের, ওকে, বোথ অবজেক্টিভ অ্যান্ড অলসো সাবজেক্টিভ লেভেলে। ওকে, এবার এই যে ইনসাইট পাওয়া, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের জীবনটা কিরকম হয়ে গেছে যে 6 মাসে একটা ইনসাইট পেলাম, বা আচ্ছা ছোটবেলায় আমি একটা ইনসাইট পেয়েছিলাম, এরকম। কিন্তু সেটা হলে চলবে না, আমাদেরকে রেগুলার ডেইলি লাইফে আমাদেরকে ইনসাইট প্রডিউস করতে হবে। ওকে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের পারপাসফুল লিভিং কোর্সে ডিটেলসে আলোচনা করেছি, যে কিভাবে বা কিরকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা সেই ইনসাইটসগুলো ডেভেলপ করতে পারি নিজের মধ্যে। ওকে, সো এই যে ইনসাইটস আর ইমপ্রেশন, এদের মধ্যে প্রধান পার্থক্য তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইমপ্রেশন বাইরের থেকে বা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মনে এসে প্রভাব বিস্তার করে, আর ইনসাইট আমাদের মনের গভীর স্তর থেকে উঠে এসে আমাদের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। ওকে, কিন্তু যখন আমাদের মনে অনেক অনেক ইমপ্রেশন চলতে থাকবে, সারাদিন বিভিন্ন রকমের ইমপ্রেশন পড়ছে আমার মনে, অসংখ্য স্টিমুলেশন আসছে, আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, কোথাও একটু ঘুরতে চলে গেলাম, গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে চারিদিকে, হর্ন বাজছে, ইত্যাদি ইত্যাদি আমি করে চলেছি, চারিদিন চিৎকার চেঁচামেচি হচ্ছে, লোকজন মারামারি করছে, ঝগড়া করছে, ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক নয়েজ, নিউজ চ্যানেল। তাহলে কি সেই নয়েসের মধ্যে, সেই কোলাহলের মধ্যে আমরা যখন সেই ইনসাইটটা আমাদের মনে আসতে পারবে না, যদিও বা সেটা আসে, আমরা সেটাকে রিকগনাইজ করতে পারবো না, সেটা কয়েক মুহূর্তের মধ্যে সেটা হারিয়ে যাবে। ইনসাইটস তখনই আমাদের মনে জেগে ওঠে যখন আমরা কোনো ডিপ অ্যাক্টিভিটি করি, সেটা কোনো বই পড়া হোক, কোনো মেডিটেশন করা হোক না কেন, কোনো পেন্টিং করছে, কেউ কেউ মিউজিক প্র্যাকটিস করছে, ওকে, বা অনেক খুব ডিফিকাল্ট ফিজিক্যাল এক্সারসাইজ করার সময় অনেক সময় ইনসাইটস আসে, বাট খুব রিয়ারলি, সেটা সুইমিং হোক না কেন বা অন্য কোনো অ্যাক্টিভিটি হোক না কেন। ওকে, তো আমাদেরকে ইনসাইটস এবং ইমপ্রেশন এই দুটোকেই আমাদেরকে দুটোর পার্থক্যটা বুঝতে হবে। এখানে কিন্তু এমনটা নয় যে ইনসাইটস বেশি মূল্যবান আর হচ্ছে ইমপ্রেশন কম মূল্যবান, না, ইমপ্রেশনেরও একটা নিজস্ব মূল্য আছে, আমাদের জীবনে ইমপ্রেশনেরও প্রয়োজন আছে। কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে দুটোকে যেন আমরা কনফিউজ না করে ফেলি। যখন আমাদের মনে ইনসাইটস আসে না, তখন আমরা কি করি, তখন আমরা ইমপ্রেশনটাকে একটা ইনসাইট বলে মনে করে নিই। ইমপ্রেশনের যে জায়গাটা, সেটাকে আমরা সেটা স্লিপ করে বা সেটা হচ্ছে একটা মুখোশ করে একটা ইনসাইড হিসেবে আমাদের মনের মধ্যে উঠে আসে। আমরা মনে করি আচ্ছা এইটাই ইনসাইড, তারপর ওটার উপরে নির্ভর করে আমরা কোনো সিদ্ধান্ত নিই, কোনো রকম কাজ কর্ম করি, কোনো রকম বিহেভিয়ার প্রডিউস করি, মানে একটা ব্যবহার তৈরি করি নিজের মধ্যে, চারিত্রিক একটা বৈশিষ্ট্য তৈরি করি, যেগুলো আমাদেরকে মিসগাইড করে। তো ইমপ্রেশন ইজ অলসো গুড, কখনো কখনো আমাদের বাইরের এক্সটার্নাল ইমপ্রেশনের প্রয়োজন আছে এবং সেটা আমাদের লাইফকে এনরিচ করে, কিন্তু যেন আমরা কখনোই ইমপ্রেশনকে একটা ইনসাইট বলে কনফিউজ না করে ফেলি। ওকে, এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী যে কনফিউশন, সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স অ্যান্ড কনসাসনেস। যারা একটু বুদ্ধিমান মানুষ, তারা আজকের দিনে, বিশেষ করে যারা বিজনেসম্যান বা হচ্ছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, প্রোগ্রামিং নিয়ে কাজ করছে, তাদের মধ্যে এই কনফিউশনটা বেশি দেখা যায়। এবং সেটা অনেক সাধারণ মানুষ, অনেক একাডেমিশিয়ান বা অনেক ইউনিভার্সিটি প্রফেসররাও এই জিনিসটাকে কনফিউজ করে ফেলে। সেটা কি না, ইন্টেলিজেন্সের সাথে কনসাসনেসের যে ডিফারেন্স। ইন্টেলিজেন্স মানে কি, প্যাটার্ন রেকগনিশন, বাস্তবে অনেক অনেক তথ্য বা ডেটা আছে, তার মধ্যেকার একটা প্যাটার্ন, এটা হলে ওটা হয়। ওকে, সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে কি, রিজনিং করতে পারা। ইন্টেলিজেন্স মানে কি, প্রবলেম সলভিং। কিন্তু কনসাসনেস মানে কি, মানে কোনো একটা জিনিসকে এক্সপেরিয়েন্স করা, কোনো একটা ফিলিংসকে এক্সপ্লোর করতে পারা। সেটা কোনো স্যাডনেস হতে পারে, কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কোনো একটা অত্যন্ত গভীর কোনো অনুভূতি হতে পারে, প্রেম, ভালোবাসা, করুণা, দয়া হতে পারে, যে কোনো রকম। এই যে কোনো একটা জিনিসের এক্সপেরিয়েন্স হতে পারা, কি এক্সপেরিয়েন্স হচ্ছে, দুঃখের অনুভূতি হচ্ছে, সুখের অনুভূতি হচ্ছে, আনন্দ হচ্ছে বা কষ্ট হচ্ছে বা হচ্ছে প্রেমের অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিটা নয়, সেই অবজেক্ট অফ এক্সপেরিয়েন্স নয়, বরঞ্চ এক্সপেরিয়েন্স করার যে ক্যাপাসিটি, এই যে ক্ষমতা,
কোনো একটা কিছুকে আমরা এক্সপিরিয়েন্স করতে পাচ্ছি, এইটাই হচ্ছে কি কনসাসনেস। কনসাসনেস মানেই হচ্ছে কি ক্যাপাসিটি অফ এক্সপিরিয়েন্স। ওকে, নাও এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা অনেক সময় কি এই কনসাসনেসের সাথে আমরা ইন্টেলিজেন্সকে কনফিউজ করে ফেলি। কেন? কারণ ইন্টেলিজেন্স যখন অনেক অনেক প্যাটার্ন রেকগনাইজ করতে পারে, অনেক অনেক তথ্য তার কাছে থাকে, অনেক রকমের সিগন্যাল দিতে পারে, তখন আমরা সেই সিগন্যাল আউটটাকে আমরা মনে করি কি সেটা একটা কনসাসনেস। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো যাক কোনো একজন মানুষ, সে অনেক গরিব, তার কাছে টাকা পয়সা নেই, কিন্তু সে ব্যাংক থেকে লোন নিয়ে সে একটা জারা ড্রেস কিনলো, দামি অনেক জুতো কিনলো, একটা রোলেক্সের ঘড়ি কিনলো, ঠিক আছে, খুব কস্টলি একটা পারফিউম কিনলো, একটা গাড়ি কিনলো, কিনে সে সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পার্টিসে যাচ্ছে বা বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ে যাচ্ছে। তাহলে সবাই তাকে দেখে কি ভাববে? যে অনেক মানে খুব রিচ, অনেক ধনী মানুষ। কিন্তু আদৌ থেকে সে রিচ না, সে সিগন্যাল আউট করছে, সে বাইরে অনেকগুলো সিগন্যাল দিচ্ছে যে আমি রিচ, দেখো আমার কাছে দামি ঘড়ি আছে, আমার কাছে একটা অ্যাপেলের ফোন আছে, আমার কাছে অমুক জুতো আছে, অমুক জামা কাপড় আছে, ইত্যাদি ইত্যাদি। সে বাইরের লোকজনকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে সে কি? সে তো ব্যাংক থেকে লোন নিয়ে সব করছে। তাহলে এটা হচ্ছে কি নকল ধনী আর কি। ঠিক সেরকমই যখন আমরা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলি, যেটা ক্লড বা চ্যাট জিপিটি, ওকে, বা গ্রক, ওকে, তখন কি যদি আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করি, তখন চ্যাট জিপিটি, গ্রক বা ক্লড এআই এরা হচ্ছে কি একটা বাইরের সিগন্যাল দিতে পারে, যে যেন ওরাও আর কি কনসাস, যেন ওরাও ফিল করে। আচ্ছা, যদি আমরা চ্যাট জিপিটিকে গিয়ে এরকম বিভিন্ন রকমের কমান্ড দিই যে ডু ইউ ফিল লাভ, মানে হাউ ডু ইউ ফিল টুডে চ্যাট জিপিটি, তাহলে সে হচ্ছে বিভিন্ন রকমের অ্যান্সার দেবে। বা আমরা কোনো একটা রোবট তৈরি করতে পারি যার মধ্যে এরকম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আমরা দেখছি সেগুলো অনেক মানে প্রাথমিক স্তরে, এটা আরও অনেক ডেভেলপ হবে, ঠিক আছে, সেগুলোর পিছনে অনেক কাজ চলছে। এবার যতই সেটা ডেভেলপ হয়ে যাক না কেন, সেটা যে বাইরে যে সিগন্যাল আউট করতে পারা, সেটা তারা আরও অনেক বেশি এক্সপার্ট হবে। কিন্তু আদেও কি তারা ভেতরে সেই কনসাসনেসের যে এক্সপেরিয়েন্সটা তাদের মধ্যে কিন্তু সেটা থাকবে না। কিন্তু সেটা একটা ধরা যাক একটা কোনো রোবট, ওকে, তার মধ্যে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হাইলি ডেভেলপ, আমরা হয়তো তার মধ্যে ইমপ্লান্ট করলাম, এবং সে একদম এক্স্যাক্টলি একটা মানুষের মতো বিহেভ করতে পারবে। কিন্তু স্টিল যদি সে মানুষের মতো বাইরে সব কিছু সিগন্যাল আউট করেও, তাহলেও কি সে এক্সপিরিয়েন্স করতে পারছে, ফিল করতে পারছে? না। ওকে, কারণ সে যে সিগন্যাল আউট করছে সবকিছু, ওই নকল যে ধনী ব্যক্তি তার মতো, কিন্তু সে প্রকৃত অর্থে তার ভেতরকার রিচনেস নেই, ঠিক তেমনই তার ভেতরে অ্যাকচুয়াল কনসাসনেস নেই। ওকে, তো এটা নিয়ে মানে যারা একাডেমিশিয়ান, প্রফেসর, যারা মানে প্রোগ্রামিং নিয়ে কাজ করছে, যারা ইঞ্জিনিয়ার্স বা এলিট ক্লাস পিপল, তাদের মধ্যে অনেক মতভেদ আছে। কেউ কেউ মনে করে এটা পসিবল কনসাসনেস অ্যাচিভ করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, কেউ কেউ মনে করে এটা পসিবল নয়। আমি মনে করি এটা পসিবল নয়, আমারও একই মতামত। কারণ কনসাসনেস আর ইন্টেলিজেন্স দুটো ডিফারেন্ট জিনিস। আমরা ইন্টেলিজেন্সকে আউটসোর্স করতে পারি, আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে পারি, কিন্তু কনসাসনেসকে ক্রিয়েট করা পসিবল নয়। কনসাসনেস মানে হচ্ছে, কনসাসনেস ইজ অলওয়েজ কনসাসনেস অফ সামথিং। মানে কনসাসনেস মানে হচ্ছে ঠান্ডা লাগছে তার একটা অনুভূতি, গরম লাগছে তার একটা অনুভূতি, আমি এখানে স্পর্শ করছি তার একটা অনুভূতি। এক্সপেরিয়েন্স মানে কি কোনো একটা জিনিসের এক্সপেরিয়েন্স, ওকে, কিন্তু এক্সপেরিয়েন্স অ্যাজ সাচ বা এক্সপেরিয়েন্স অ্যাজ অ্যান অবজেক্ট অফ ইটস ওন, এক্সপেরিয়েন্স নিজেকে এক্সপেরিয়েন্স করতে পারে, যেটা হচ্ছে পিওর কনসাসনেস। সেটা হয়তো আমরা করতে পারি না, বা তার পসিবিলিটি সবসময় আমাদের মধ্যে, উই আর প্রেগনেন্ট উইথ দ্যাট পসিবিলিটি। ওকে, তো সেখানে হচ্ছে কনসাসনেসের সাথে ইন্টেলিজেন্সের ডিফারেন্স। ওকে, তো যেন আমরা কখনোই ইন্টেলিজেন্সকে কনসাসনেসের সঙ্গে গুলিয়ে না ফেলি। মানসিকভাবে শান্তিতে থাকা আর বুদ্ধিমান হওয়া দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। দুটোর জন্য আমাদেরকে আলাদা আলাদা রকমের জিনিস শিখতে হয়, আলাদা আলাদা মাইন্ডসেটের দরকার, আলাদা আলাদা হ্যাবিটসের প্রয়োজন আছে। ওকে, এবারে আমরা চলে আসবো কি আমাদের 6 নম্বর যে কনফিউশন, সেটা হচ্ছে কি ইভেন্ট অ্যান্ড মেমোরি। এটা একটা বিরাট বড় কনফিউশন। সেটা হচ্ছে কি ঘটনার সাথে স্মৃতি, এটাকে আমরা কনফিউজ করে ফেলি। ধরা যাক আমরা 5 জন বন্ধু আছি, আমরা গল্প করছি, কোথাও একটা পিকনিকে বেড়াতে গেছি। এবার ঘটনাটা সেখানে একটাই ঘটছে, আমরা সবাই কোনো একটা বোন ফায়ার বা হচ্ছে আমরা সবাই রাত্রে একসাথে ডিনার করছি, সো অন, আমরা সবাই গল্প করছি। তাহলে কি এটা একটা ঘটনা। এবার যখন আমরা সেখান থেকে বাড়ি চলে আসলাম, প্রত্যেকের মাথায় যে স্মৃতিগুলো থাকবে সেটা কিন্তু ডিফারেন্ট। ধরো যাক আমি সেখানে গল্প করছিলাম, আমি কিছু বলছিলাম এবং তুমি ছিলে সেখানে, তুমি হয়তো সেই কথাগুলো শুনছিলে। তাহলে ঘটনাটা কিন্তু একটাই ঘটছে, কিন্তু যখন সেখান থেকে আমরা চলে আসলাম, পিছন দিকে তাকাচ্ছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমার মাথায় স্মৃতিতে এমন আসছে যে আমি কথা বলছিলাম এবং অন্যরা সেই কথাটা শুনছিল, এটা হচ্ছে আমার স্মৃতি। তোমার স্মৃতি কি, তুমি কথাটা শুনছিলে, আমি বলছিলাম, এটা হচ্ছে তোমার স্মৃতি। তাহলে কি ইভেন্ট বা ঘটনা সেটা একটা মানে একটা লাইক একটা মায়ের মতো, মা যেমন সন্তানকে জন্ম দেয়, তেমন একটা ঘটনা অনেকগুলো আলাদা আলাদা স্মৃতিকে জন্ম দেয়। আমরা কখনোই সেই ঘটনাটাকে একবার ঘটে যাওয়ার পর আর সেটাকে আমরা খুঁজে পাই না, সেটাকে আমরা দেখতে পাই না। ঘটনা যখন ঘটছে শুধুমাত্র সেই সময় সেটা ঘটনা, তার পরবর্তীতে সেটা সবসময় একটা স্মৃতির মাধ্যমে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি।
আমার জীবনে যত ঘটনা ঘটেছে সেগুলো কি আমার কাছে যা কিছু সেগুলো মাথায় আছে সেগুলো কিন্তু একটা ঘটনা নয়, সেগুলো কি সেই ঘটনাটার একটা স্মৃতি, একটা মেমোরি। এখন যদি আমি সেই ঘটনাটাকে বোঝার চেষ্টা করি তাহলে কি আমার সেই স্মৃতির মধ্যে দিয়ে গিয়ে সেই ঘটনাটাকে বুঝতে হয়, যার ফলে কি আমার যে স্মৃতিগুলো আছে সেগুলো বায়াসড, সেগুলো আমার যে স্মৃতিটা মানে আমি যে ঘটনাটাকে বুঝছি সেটাকে আমার স্মৃতির দ্বারা বায়াসড, আমি সেই স্মৃতির মধ্যে দিয়ে গিয়ে ঘটনাটাকে বুঝতে পারবো। কিন্তু প্রকৃত ঘটনা সেটা হচ্ছে একবারই ঘটে এবং সেটা হচ্ছে ইউনিফাইড, সেখানে সবাই তার অংশ। ওকে, তাহলে ঘটনা একটা মায়ের মতো আর স্মৃতি হচ্ছে সেই মায়ের সন্তান তার মতো। ওকে, তো আমাদের প্রত্যেকের স্মৃতি আলাদা, আমরা যখন একই ঘটনার অংশ তারপরেও প্রত্যেকের মেমোরিজ ডিফারেন্ট হয়। ওকে, তো আমরা যেন কখনোই কনফিউজ না করে ফেলি, আমাদের মাথায় যা কিছু আছে সেগুলো সব কিন্তু মেমোরি, নট ইভেন্ট, ঘটনা নয়। ওকে, এরপরে আমরা চলে আসবো আমাদের লাস্ট যে কনফিউশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কজ অ্যান্ড এফেক্টের যে কনফিউশন। কজ অ্যান্ড এফেক্টের কনফিউশন কি, আমরা অনেক সময় কারণ আর তার যে প্রভাব বা তার যে এফেক্ট সেটাকে আমরা গুলিয়ে ফেলি। সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে বাস্তবে যেভাবে যেটা কারণ আর যেটা তার এফেক্ট, মানে কজ আর যেটা এফেক্ট আর যেটা আমরা মানসিকভাবে সেটাকে এক্সপ্লোর করি, দুটো কিন্তু ডিফারেন্ট। একটা উদাহরণ নিই, আমরা কখন জানতে পারি যে কোনো ঘটনার কারণ হচ্ছে অন্য একটা ঘটনা, মানে এই ঘটনাটার ফলে ওই ঘটনাটা ঘটেছে, আমরা কখন সেটা বুঝতে পারি? যখন সেই এফেক্টটা অলরেডি বাস্তবে চলে এসছে, তারপরে আমরা পিছন দিকে তাকিয়ে সেই কজটাকে আমরা আবিষ্কার করি। ওকে, অর্থাৎ ধরা যাক আজকের দিনে একটা উদাহরণ নিই আমরা, ধরা যাক এখন বিভিন্ন রকমের ইন্ডিয়ার যদি আমরা এক্সাম্পল নিই, তাহলে আজকের দিনে কেউ এটা বলতে পারবে না যে 2029 সালে যে ভোট হবে সেই ভোটে কে জিতবে। কিন্তু যখন সেই ভোটের ফলাফল কেউ অনেক স্পেকুলেট করতে পারে, কেউ অনুমান করতে পারে, কিন্তু কেউ বলতে পারবে না যে এইটা হচ্ছে কারণ আর এর ফলে ওই ঘটনাটা ঘটবে, কেউ এটা বলতে পারবে না। যখন সেই ঘটনাটা ঘটে যাবে, সেই কোনো একটা ফলাফল চলে আসবে, সেই ভোটের রেজাল্টটা চলে আসবে, তখন পিছন দিকে তাকিয়ে আমরা বলতে পারি কি এই ফলাফলটার পিছনে ওই ওই কারণগুলো ছিল। কিন্তু আজকে সেই কারণগুলো যখন আছে তখন আমরা দেখে বলতে পারছি না যে এই কারণের ফলে ওই এফেক্টটা তৈরি হবে, তখন আমরা বলতে পারছি না। আমরা সবসময় সেই এফেক্টটা আসার পর সেই এফেক্টের মাধ্যমে সেই কারণটাকে আমরা পিছন দিকে তাকিয়ে আমরা খুঁজে বার করি, আবিষ্কার করি। ওকে, কারণ অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি, কারণ বা কজ যেটা সেটা হচ্ছে কি এফেক্টের পরে আমরা আবিষ্কার করি। প্রথমে আমাদের বাস্তবে এফেক্ট আসে, আমরা এফেক্টটাকে পাই, তারপর সেই এফেক্টটাকে অ্যানালিসিস করার মাধ্যমে আমরা তার পিছন দিকে কজটাকে আমরা ডিসকভার করি। ওকে, অর্থাৎ এফেক্টের কিন্তু আমরা সেই কজটাকে ডিসকভার করছি যখন, তখন আমরা কজটাকে টাইম লাইনের আগে বসাচ্ছি আর এফেক্টটাকে পরে বসাচ্ছি, কিন্তু সেই বসানোটা আমরা আবিষ্কার করছি এফেক্টটা হয়ে যাওয়ার পর। ওকে, একটা উদাহরণ নিয়ে আর একটা, ধরো যে কোনো একটা ঘরে আমরা ঢুকলাম, সেই ঘরে ঢুকে আমাদের খুব গরম লাগছে। ওকে, তারপর কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম যে ও আচ্ছা ঘরের কোনো একটা হিটার রাখা আছে, যার ফলে পুরো ঘরের ওয়েদারটা অনেক গরম। এবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি গরম লাগছে, তারপরে আমরা চারিদিকে তাকালাম, তারপর কিছুক্ষণ বাদে 5 মিনিট বাদে দেখলাম এই পুরো ঘরের কোনাতে হিটার রাখা আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি হিটার রাখা আছে। কিন্তু যখন আমরা ভাবছি যে কোনটা কারণ আর কোনটা ফলাফল, তখন আমরা কি বুঝতে পারছি, হিটার যেহেতু রাখা আছে সেই কারণে ঘরটা হচ্ছে কি গরম লাগছে। ওকে, তাহলে কি অবজেক্টিভলি আমরা একরকম ভাবে জিনিসটা দেখছি, কিন্তু আমরা মেন্টালি জিনিসটাকে অন্যরকম ভাবে সাজাতে পারি, কজ অ্যান্ড এফেক্টকে আগে পরে করতে পারি। ওকে, এবার এটা হচ্ছে বস্তুগত স্তরে, হিটার রাখা থাকলে গরম হচ্ছে। ওকে, কিন্তু এটা সাবজেক্টিভ লেভেলেও ট্রু, যে কোনো কজ অ্যান্ড এফেক্টের জন্য এটা ট্রু। আমরা প্রথমে কোনো একটা জিনিসকে আমরা যে অর্ডারে বা যে সিকোয়েন্সে বাস্তবটাকে পারসিভ করি, আর প্রকৃত অর্থে বাস্তব যেটা সেটাকে অন্য সিকোয়েন্সের মাধ্যমে আমরা বুঝি যে বাস্তবটার সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি আলাদা, কিন্তু আমরা পারসিভ করছি অন্য একটা অর্ডারে। ওকে, যার ফলে কজ অ্যান্ড এফেক্ট হচ্ছে কি একটা মানে আমাদের মাইন্ডের একটা ইম্পোজিশন, আমরা মাইন্ডটাকে বাস্তবে ইমপ্ল্যান্ট করছি বা দিচ্ছি, যার মাধ্যমে আমরা বাস্তবটাকে বুঝছি। একই কজের ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট হতে পারে, বা একটা এফেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট কজ থাকতে পারে। প্রথমত তো কোনো একটা এফেক্টের পিছনে একটা কজ থাকবে তার কোনো মানে নেই, আলাদা আলাদা কজের রেজাল্ট হতে পারে সেটা। আবার কোনো একটা কজের ফলে একটা এফেক্ট তৈরি না হয় অনেকগুলো আলাদা আলাদা এফেক্ট তৈরি হতে পারে। ওকে, ধরো যাক আমি মোবাইল ফোন কিনলাম, কিন্তু মোবাইল ফোন কেনা মানে শুধুমাত্র আমি ফোন করে কারোর সঙ্গে কথা বলবো এমনটা নয়। নতুন ফোন কেনার পর দেখা গেল হতে পারে আমার মাসে ইএমআই দিতে হচ্ছে, তাহলে এটা একটা প্রভাব তৈরি হলো আমার ফিনান্সিয়াল লাইফে। তারপর নতুন ফোন কেনার পর আমি অনেক বেশি গেম খেলছি, আমার টাইম, লেজার টাইম বা আমার হচ্ছে এন্টারটেনমেন্টের টাইম অনেক বেড়ে গেছে। ওকে, যার ফলে আমি অনেক সবসময় শুয়ে বসে আছি, যার ফলে আমার ফিজিক্যাল হেলথ অনেক লেজি হয়ে পড়ছে আমি, তাহলে আমার টাকা পয়সার দিকেও আমার প্রভাব পড়ছে, আমি লেজি হয়ে পড়ছি সেখানে প্রভাব পড়ছে। তারপর হচ্ছে আমি অনেক বেশি এন্টারটেনমেন্ট করছি, সেখানে আমার মেন্টাল হেলথে প্রভাব পড়ছে। আমি অন্যদের সাথে অনেক আগের থেকে বেশি ফোনে কথা বলছি, সেখানে আমার প্রভাব পড়ছে। তাহলে একটা কজের কারণে আলাদা আলাদা এফেক্ট তৈরি হচ্ছে, এরকম সব ঘটনাতেই হয়।
প্রত্যেকটা ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে একটা কজের ডিফারেন্ট এফেক্ট তৈরি হয় এবং ডিফারেন্ট লেয়ার্সে তৈরি হয়, শর্ট টার্মে একটা, মিড টার্মে একটা, লং টার্মে একটা, এবং আমরা সেটা আগে থেকে কখনোই বুঝতে পারি না। অন্যদিকে কোনো একটা এফেক্টকে যদি আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি তার পিছনে কি কি কজ আছে, তাহলে আমরা দেখতে পাবো একটা নয় বরঞ্চ মাল্টিপল কজ আছে। এবার সেই কজগুলো অন্য কোনো একটা কজের এফেক্ট ছিল, তার পিছনে আরও কিছু লেয়ার্স আছে। ওকে, এবার শুধু তাই নয়, কোনো একটা কজ ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট এফেক্ট প্রডিউস করতে পারে, আবার একটা এফেক্ট ডিফারেন্ট সিচুয়েশনে আলাদা আলাদা কজের থেকে আসতে পারে। ধরা যাক কিছু জায়গাতে কিছু মানুষের ডিভোর্স হয়ে গেছে, এবার কোনো কোনো মানুষের ডিভোর্স হতে পারে কিছু কারণের জন্য, আবার অন্য মানুষের ডিভোর্স হতে পারে অন্য কারণের জন্য, অর্থাৎ একই এফেক্ট আমরা পাচ্ছি কিন্তু ডিফারেন্ট কজের জন্য। কারোর হয়তো ডিভোর্স হয়ে গেছে কারণ তাদের ফ্যামিলি রাজি নয়, সেই জন্য 6 মাস পরে ডিভোর্স হয়ে গেছে। কারোর হয়তো হেলথ ইস্যুস ছিল, সেটা বিয়ের পর জানতে পেরেছে, সেই জন্য ডিভোর্স হয়ে গেছে। অন্য কারোর হতে পারে কি তাদের ধর্ম আলাদা ছিল, বিয়ের পর সেটা ঠিকঠাক মেটেনি বলে ডিভোর্স করে নিয়েছে। ওকে, তাহলে একটা এফেক্ট ডিভোর্স, তার জন্য ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট কজ, কোনো সিঙ্গুলার ফর্মুলা নেই। এই যে কজ অ্যান্ড এফেক্টের যে লিঙ্ক, যে অ্যাসোসিয়েশনটা আমরা তৈরি করছি, এটা হচ্ছে আমরা তৈরি করছি, আমাদের মাইন্ডের একটা ক্যাপাসিটি বাস্তবটাকে কম্প্রিহেন্ড করার জন্য, বোঝার জন্য। তো আমরা যেন গুলিয়ে না ফেলি, যেটা আজকে কজ সেটা কালকে এফেক্ট, যেটা কালকে এফেক্ট ছিল সেটা পরবর্তীতে আবার কজ হতে পারে। ওকে, তো যেন আমরা দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারি এবং আমরা যেন এটা বুঝি যে কজ অ্যান্ড এফেক্ট এটা নেক্সাসের মতো অনেকগুলো জিনিসের মধ্যে ইন্টারলিঙ্কড হয়ে আছে। ওকে, যেন আমরা এটাকে সিম্পলিফাই না করি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা অনেকগুলো কনফিউশন সম্পর্কে জানলাম। সবার প্রথমে জেনেছি আনসার্টেনটি অ্যান্ড রিস্ক, তারপরে নলেজ অ্যান্ড ইমাজিনেশন বা ফ্যান্টাসি, তারপর ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ, তারপর হচ্ছে ইমপ্রেশন অ্যান্ড ইনসাইটস, তারপর হচ্ছে ইন্টেলিজেন্স অ্যান্ড কনসাসনেস, তারপর হচ্ছে ইভেন্ট অ্যান্ড মেমোরি অর্থাৎ ঘটনা এবং স্মৃতি, তারপর হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট। ওকে, তো এই কনফিউশনগুলো যদি আমরা আলাদা আলাদা করতে পারি, আমরা যখন এখানে কিন্তু কনফিউশনের উপরে বেশি ফোকাস করতে হবে আমাদেরকে। দুটোরই প্রয়োজন আছে, দুটো সিরিজ অফ জিনিস, রিস্ক আর আনসার্টেনটি দুটোরই হয়তো বাস্তবে প্রয়োজনীয়তা আছে, কিন্তু তখনই সমস্যাটা হয় যখন আমরা আনসার্টেন বিষয়কে রিস্ক বলে মনে করে নিই আর রিস্ক জিনিসটাকে আমরা আনসার্টেন বলে মনে করে নিই। আমরা যেন এটা না করি। প্রবলেমটা তখন নয় যে একটা কজ একটা এফেক্ট হয়ে যাচ্ছে বা এফেক্ট পরে কজ হচ্ছে না, প্রবলেমটা তখন যখন আমরা কজ অ্যান্ড এফেক্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না। যেটা আগে এফেক্ট ছিল সেটা আজকে একটা কজ হয়ে দাঁড়াচ্ছে অন্য একটা ঘটনা, কিন্তু আমরা সেটাকে দেখতে চাইছি না, তখন হচ্ছে প্রবলেম হয়ে যায়। ইমপ্রেশন আর ইনসাইট দুটোই প্রয়োজন, কিন্তু যখন আমরা ইমপ্রেশনকে ইনসাইট বলে কনফিউজ করে ফেলি তখন হচ্ছে প্রবলেম হয়। মেমোরি অ্যান্ড ইভেন্ট দুটোই প্রয়োজন, কিন্তু যখন আমরা মেমোরিকে ইভেন্ট বলে মনে করি, ঘটনা বলে মনে করি, তখন হচ্ছে প্রবলেম হয়। ওকে, সো আমাদেরকে এই কনফিউশনটা যেন আমরা না করে ফেলি, যেন দুটোর মধ্যে যে পার্থক্য সেগুলো যেন আমাদের মনে থাকে এবং যখনই আমরা চিন্তা করব তার মধ্যে যেন সুস্পষ্ট থাকে এই পার্থক্যগুলো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবে এবং এই সমস্ত কনফিউশনগুলোর মধ্যে তোমার কোন কনফিউশনটা বেশি হয় সেটাও আমাকে জানিও। এবং যদি তুমি আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা ছাড়াও আমাদের আরও একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট, যেটা হচ্ছে ডোনেশন বেসড কোর্স। তুমি যে কোনো পরিমাণ অর্থ ডোনেট করে সেই কোর্সে যুক্ত হতে পারো, যেটা অত্যন্ত একটা বেসিক কোর্স এবং সেখানে সমস্ত রকমের মাইন্ডসেট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। প্রায় 50টারও বেশি ডিফারেন্ট মাইন্ডসেট সেখানে আলোচনা করা হয়েছে এবং একটা নেগেটিভ মাইন্ডসেটকে কীভাবে আমরা পজিটিভ মাইন্ডসেটে পরিণত করতে পারি তার 6টা ডিফারেন্ট লেয়ার্স আছে, তা সেগুলোকে ওখানে ডিটেলসে আলোচনা করা হচ্ছে, যেটা আমাদের জীবনে অনেক অনেক হেল্পফুল হবে। ওই মাইন্ডসেটগুলো যদি থাকে তাহলে আমাদের বেসটা অনেক বেশি স্ট্রং হবে। ওকে, তো যদি তুমি মাইন্ডসেট কোর্সে যুক্ত হতে চাও, এটা একটা ডোনেশন বেস কোর্স, তাহলে তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাডভান্স মাইন্ডসেট লিখে আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।